এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে আজকে দিল্লি গেছেন মমতা ব্যানার্জি এবং সেখান থেকে কিন্তু একটা বৃহত্তম আন্দোলনের রূপরেখা তিনি তৈরি করতে পারেন। আর তার পূর্বেই কিছু ঝলক তিনি কিন্তু আজকে দেখিয়ে দিলেন। दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहे हैं? क्या किया है? आप इधर में रुको। आप तो इधर में से भाग क्यों रहा है? भाग क्यों रहे? देखिए भाई, हम नमस्ते करके गए थे। आप लोगों को जैसा भाई बहन है, हमारा भी भाई बहन है। करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में लोग जाएगा दीजिए। हम একেবারে ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে থাকা দিল্লি পুলিশ বা জওয়ানদেরকে তিনি যেভাবে কথা বললেন তিনি, এবং সেখানে এই যে এসআইআর আতঙ্কে মৃত পরিবারগুলির সঙ্গেও তিনি দেখা করলেন এবং যেভাবে তিনি অমিত শাহকে কটাক্ষ করলেন এবং হুঁশিয়ারি দিলেন। তিনি অমিত শাহকে বললেন যে আপনি পশ্চিমবাংলায় আসলে আপনাকে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়, আর আমরা দিল্লিতে আসলে আমাদের জন্য কালো কার্পেট, বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে কালো কার্পেটের জবাব দেবে, এমন তিনি মন্তব্যও করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে লড়াইটা দিচ্ছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে বিতর্ক রয়েছে। তিনি এর আগে বলেছিলেন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, যা নিয়ে মুসলিম সমাজের মধ্যে চরম ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল। তারপরে তিনি বলেছিলেন যে এসআইআর বাংলাতে হতে দেব না, হোনে নেই দেঙ্গে। কিন্তু আমরা জানি রাজ্য সরকারের হাতে তেমন কিছু অস্ত্র নেই, আইন নেই যে তারা চাইলে কেন্দ্রের আইন বা নির্বাচন কমিশনারের কোনো বিষয় আটকাবেন। অর্থাৎ যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আজকে তার কিছুটা হলেও ক্ষতে প্রলেপ লাগলো বলেও কিন্তু মনে করা হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন আন্দোলন থেকে উঠে আসা মহিলা এবং বাঙালিকে নিয়ে তিনি যেভাবে কথা বলেন, আজকে দিল্লির বুকে দাঁড়িয়ে তার পুলিশের সঙ্গে বাক বিতণ্ডটা বা তিনি যে হুঁশিয়ারির সুরে তিনি কেন্দ্র সরকারকে এবং পুলিশের সঙ্গে কথা বলছিলেন। दिल्ली पुलिस को इधर में देखो वास करके ले आया, हमारा जो लोग बंगाल से आया उसको सता रहे हैं, उसको टॉर्चर कर रहे हैं। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে, যে কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে গিয়েছেন তার আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর কি হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একজন 70-72 বছরের মহিলা যেভাবে যে এনার্জি নিয়ে, যে শক্তি নিয়ে, যে ক্ষমতা নিয়ে এবং যে সাহস নিয়ে তিনি এগিয়ে চলেছেন। রাজনৈতিকভাবে বিতর্ক থাকবে, বাম কংগ্রেস, বিজেপি, আইএসএফ, হুমায়ুন কবিরের যে দল, তা সকলেই বিরোধিতা করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির মন জয় করে নিচ্ছে না তো। 2026 বিধানসভা ভোট আপনারা কি মনে করছেন? বিজেপি ভার্সেস তৃণমূল, নাকি বাম কংগ্রেস, আইএসএফ, ওদিকে ওদিকে হুমায়ুন কবিরের রাজনৈতিক দল, মানে সবাই একদিকে, আর একদিকে তৃণমূল এবং বিজেপি, নাকি বিজেপির সঙ্গে এদের সরাসরি লড়াই, নাকি তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস, আইএসএফ, মিম সহ আরো অন্যান্য রাজনৈতিক দলগুলির লড়াই দেখা যেতে পারে? রেজাল্ট কি হতে পারে, ফলাফল কি হতে পারে, সেটা তো আপনারাই বলতে পারেন, কমেন্ট বক্সে জানান। কিন্তু এসআইআর নিয়ে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, যে হুঁশিয়ারি তিনি দেওয়া শুরু করলেন এবং মৃত পরিবারগুলোকে নিয়ে তিনি যেভাবে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন, আর কিছুক্ষণ পর কি হতে চলেছে বাংলার রাজনীতিতে, কি হতে চলেছে, দিল্লিতে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চাপে রয়েছেন অমিত শাহ, বিজেপি, নির্বাচন কমিশনার, মুখ্যমন্ত্রী আন্দোলন কিভাবে তৈরি করবেন, কি হবে। কারণ এই মুখ্যমন্ত্রী সিঙ্গুর নন্দীগ্রাম থেকে আন্দোলন করে উঠে আসা একজন নেত্রী বলে জানেন মানুষজন। যদিও শাসক দলের নেতা মন্ত্রী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষার দুর্নীতি, কয়লা দুর্নীতি, বালি পাচার, বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। পুলিশের বিরুদ্ধেও পুলিশ কিছু অংশে ভালো কাজ করলেও, কিছু অংশে তাদের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ রয়েছে। কিছুদিন আগেই আমরা দেখলাম একজন সেলিব্রিটি গরুর মাংস হাঁটতে কাটতে খেয়ে নিয়ে তিনি যে অভিযোগ করলেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বেয়ারাকে গ্রেপ্তার করলেন, ওই কর্মচারীকে গ্রেপ্তার করলেন। কিন্তু যে সেলিব্রিটি, যিনি সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর পরিকল্পনা বা দাঙ্গার বাঁধানোর চক্রান্তমূলক তিনি কথাবার্তা বলেছিলেন, তার বিরুদ্ধে বহু মামলা হলেও পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি। মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু লিখলেই পুলিশ তাকে থ্রেট করে, পোস্ট ডিলিট করায়, গ্রেপ্তার করে, মামলা দেয় বলে অভিযোগ রয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা সরকারের এই যে
এসআইআর, এই এসআইআর এর ফলে বাংলার মানুষ আজকে হতাশ। বাংলার মানুষকে আজকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, নামের পাশে লিখে দিচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, বা অনেকের নামের পাশে নাকি ডি ভোটার লিখে দিচ্ছে বলেও অভিযোগ আসছে, সত্যতা আমরা যাচাই করতে পারিনি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বড় আন্দোলনের রূপরেখা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো যে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে বাম, কংগ্রেস, আইএসএফ এবং এই আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা বাংলা বাঙালিকে বাঁচাতে কবে হাত মেলাবে? দেখুন, ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং ভারতবর্ষের যে সংবিধান, সেগুলোকে অস্বীকার এবং অতিক্রম করে অমিত শাহ একটা পুলিশি রাষ্ট্র তৈরি করতে চাইছেন। এই যে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি তো অমিত শাহ দপ্তরে চাকরি করতেন, ফলে তিনি অমিত শাহ যেভাবে বলেন সেইভাবে নির্বাচন কমিশনটাকে চালাচ্ছেন। আর অমিত শাহ দিল্লিতে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত মানে বন্দি করে রাখবার চেষ্টা করছেন। তিনি যেন তার রাজ্যের ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কমিশনে না যেতে পারেন সে চেষ্টা করছেন। এটা গোটা ভারতবর্ষকে ঠিক করতে হবে, এটা বাঙালিকে ঠিক করতে হবে, এটা পশ্চিমবঙ্গকে ঠিক করতে হবে। তারাই পুলিশি রাষ্ট্র চায় কিনা, তারাই অমিত শাহর ফ্যাসিবাদী শাসনকে চায় কিনা, তারা কিভাবে এটার প্রতিরোধ বা প্রতিবাদ করবে। আমি আগেও আপনাদের বলেছি, অনেকবার বলছি, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের লড়াই না, এটা তৃণমূলের না, এটা আসলে বাঙালির বাঁচার লড়াই। অমিত শাহ নামক একটি গুজরাটি বানিয়া পশ্চিমবঙ্গকে বিক্রি করে দেওয়ার যে চেষ্টা করছেন, সেই তার বিরুদ্ধে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কলকাতা ছাড়ার আগে কর্পোরেটদের ভূমিকা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছেন। আসলে যে পশ্চিমবঙ্গকে, আবার আমি বলছি, যে একটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ, সেইটার একটা বিরুদ্ধে জোরালো প্রতিবাদ বাঙালির থেকে দরকার। সেই প্রতিবাদ, আবার আমি এগেন আই রিপিট, যে এটা কোনো তৃণমূলের লড়াই না, এটা কংগ্রেসের লড়াই না, এটা সিপিএম এর লড়াই না, এটা নরেন্দ্র মোদী, অমিত শাহের যে ফ্যাসিবাদী শাসন, যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা, ভারতবর্ষকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা, তারই নগ্ন উদাহরণ আজকে দিল্লিতে বঙ্গভবনের সামনে সিআইএসএফ জওয়ানদের থেকে বোঝা যাচ্ছে। কিন্তু বিজেপি তো বলছে এটা বাংলা বাঁচানোর লড়াই, বাঙালিদের বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই। দেখুন, বাঙালিকে কতটা বিজেপি বাঁচাতে পারে সেটা বাংলা ভাষাকে অস্বীকার করে, বাঙালিকে জেলে পুরে, বাঙালি হলেই তাকে বাংলাদেশি বলে, বাঙালিদেরকে রোহিঙ্গা বলে বলে করে দিয়েছে। এরপরে বিজেপির কাছ থেকে বাংলা সম্পর্কিত কোনো কিছু শোনাটা, বা এটা খুবই একটা মানে দুঃখজনক ঘটনা। বিজেপি, আবারও বলছি, একটা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী দল। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মূলত কি উদ্দেশ্যে গেছেন দিল্লিতে, এবং এই যাওয়াটা কতটা কার্যকারী হবে? দেখুন, কার্যকারী হবে কিনা সেটা সত্যি আমরা জানি না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টেও মামলা করেছেন, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মানে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন। বিজেপি যেভাবে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করতে চাইছে, যেভাবে নির্বাচনটাকে নিজের হাতের মুঠোতে নিতে চাইছে, এটা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। কিন্তু আমি বিশ্বাস করি যে এটা একটা সংঘবদ্ধ রাস্তায় নেমে প্রতিরোধ বা প্রতিবাদ করতে হবে, যাতে বিজেপি বুঝতে পারে যে বাংলা ব্রিটিশের সামনে মাথায় নোয়ায়নি, তারা কতগুলো গুজরাটি বানিয়ার সামনেও মাথা নোয়াবে না। মুখ্যমন্ত্রী কি আজকে শুধুমাত্র নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গেলেন, নাকি আরো কোনো কর্মসূচি আছে? সেটা আমরা জানি না। আমাদের পুরো সিচুয়েশনের দিকে ধৈর্য ধরে দেখতে হবে যে মুখ্যমন্ত্রী কি কি নেন। আমাদের মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখ্যমন্ত্রী যিনি ইডিকে চ্যালেঞ্জ করে ইডির হেফাজত থেকে ফাইল তুলে নিয়ে বেরিয়ে যেতে পেরেছিলেন। ফলে তিনি যে স্ট্রিট ফাইটিং করতে পারেন, সেটা কতটা হয় সেটা দেখা। হ্যাঁ, অনেক ধন্যবাদ।